সবজি বাজার আগুন, সাধারণ মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। একদিকে ভোক্তার কাছে মূল্য বৃদ্ধির কারণে তার নাগালের বাইরে চলে যাচ্ছে, অথচ যে সবজিগুলো গ্রাম বাংলায় উৎপাদন হয়, কৃষক উৎপাদন যেটা করে, কৃষক কত টাকা পায়, আসলে কৃষক কেমন আছে, কৃষকই কি একইভাবে ভোক্তার মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে? এই বিষয়গুলো আজকে আমরা দেখব। শীত আসছে, এই মরশুমের শাকসবজি শীতের জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক কৃষক, এবং এখন বাজারে যে সমস্ত শাকসবজিগুলো আসে সেগুলোরও সারা দেশব্যাপী যে উৎপাদন সেটারও একটা ঘাটতি হয়েছে সাম্প্রতিক উপর্যুপরি বন্যার কারণে। সব কিছু মিলিয়ে এই কথাগুলো আমরা বহু বছর যাবৎ বলে আসছি যে ভোক্তা এবং কৃষক পর্যায়ে মাঝখানের যে ফরিয়া বা সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী যেটাই বলি না কেন, তারা একটা বিশাল অঙ্ক লুটে নিচ্ছে। এর থেকে নিস্তার কীভাবে, কৃষক কী মনে করছে, আর কৃষকই বা কীরকম দাম পাচ্ছে, এই বিষয়গুলো দেখার জন্য আজকে আমি ঢাকার খুব কাছাকাছি মানিকগঞ্জ এসছি। মানিকগঞ্জের সাটুরিয়া এই অঞ্চলটা প্রচুর শাকসবজির আবাদ হয় এই জায়গাগুলোতে। আমি সেখানকার কৃষকের সাথে কথা বলবো, তাদের মাঠের বর্তমান চিত্রটা দেখার চেষ্টা করব এবং তাদের কাছ থেকেই জানতে চাইবো আসলে এর সমাধানটা কি। চলুন এগোই মাঠের দিকে। এই সময়ে ফসল বৈচিত্র্যে ভরপুর কৃষকের মাঠ। চাষ হচ্ছে আগাম শীতের সবজি, পাশাপাশি আছে নিয়মিত মাঠের ফসল। মাঠে কৃষকের নানামুখী ব্যস্ততা। মানিকগঞ্জের সাটুরিয়ার আইলমারা এই পুরো অঞ্চলটাতে যথেষ্ট শাকসবজির চাষ আমরা রাস্তা থেকে দেখছি। দু একজন কৃষকের সাথে আমরা একটু কথাও বলতে পারি। এখানে এই সময় তারা বেগুন করছে, ফুলকপি করছে, বাঁধাকপি করছে। আসসালামু আলাইকুম। জি জি জি, আমরা হঠাৎ করেই চলে আসলাম, বিরক্ত করলাম না তো? জি জি জি, আলহামদুলিল্লাহ। আপনাদের এদিকে তো প্রচুর শাকসবজি দেখছি, ঠিক আপনাদের এগুলো? হ্যাঁ, এগুলো সব আমাদের। আমি ফুলকপি আবাদ করছি আর কি। আচ্ছা, একটু যাওয়া যাবে মাঠে? হ্যাঁ, তো যাওয়া যাবে, কিন্তু এর আগে টাপারের ব্যবস্থা করছি একটু, যদি মানে আমি আপনাদের কিছু শিল্পীর ব্যবস্থা করছি। মানে অলরেডি শীত কি পড়ে গেছে নাকি? আগাম শীত তো, আগাম শীতের ওই উপলক্ষে আর কি। তো দেখা যাবে, দেখা যাবে, চলেন যাওয়া যাবে। হ্যাঁ, যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আসেন আসেন। মানে আপনারা পারিবারিক ভাবেই করছিলেন আয়োজন নাকি? আমার পারিবারিক ভাবেই, হ্যাঁ, পারিবারিক করছি আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসবো? আরে আরে, চিতই পিঠা, বাহ বাহ। আমাদের তো ওই অঞ্চলে চিতই পিঠাটা হয় গোল টাইপের, আপনারা এরকম লম্বা করেন নাকি? আচ্ছা আচ্ছা, এদিকেও গোল হয়। আচ্ছা, এটা কি আপনাদের বাপদাদার ভিটা নাকি পরে এসে বাড়ি বানান? আমি পরে এসে বাড়ি, আমার পাশে বাড়ি আর কি। তো পরবর্তীতে আমি এখানে চলে আসছি। আপনি এমনিতে কি গৃহস্থী করেন নাকি অন্য কাজও করেন? আমি একটা জব করি, জবের পাশাপাশি কৃষি কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বশির আহমেদের বাড়ির উঠোনেই এলাকার কৃষক ভাইদের সঙ্গে জমে উঠল দারুণ আড্ডা। তারা তুলে ধরলেন নিজেদের নানান অভিজ্ঞতার কথা। কিন্তু এখানে সার হিসেবে ইউজ হয়ে যেতেছে, আবার সেখানে আপনার খরচও কমে যেতেছে, এবং আপনি একটা বাড়তি ফসল, পারিবারিক পুষ্টিটাও গেল। আর সবচেয়ে বড় কথা যে এতগুলো টিনের ফলে আপনার যে উত্তাপটা হয়েছে, বাড়ি ঠান্ডা পরিবেশ থাকলো, সেই উত্তাপটা কিন্তু অক্সিজেন পেলাম ভালো। তো এইগুলো কৃষকদেরকে এখন এরকম চিন্তার মধ্যে আনতে হবে, টিকে থাকতে হবে, ডিজিটাল যুগে থাকতে হবে। মানে ওই আগের যুগে পুরো থাকলে হবে না। বিভিন্ন দেশে বিভিন্ন যারা কৃষি কাজ করে তাদের সাথে প্রয়োজনীয়তা। মিরেশ্বরাইয়ের কৃষকরা আজ থেকে অন্তত 40-50 বছর আগে ওদের আইলের উপরে ওরা কঞ্চি দিয়ে, কঞ্চি মানে হচ্ছে বাঁশের কঞ্চি দিয়া আইল কি আর হাঁটার আইল রাখে নাই, পুরা আইলগুলোকে বাঁশের কঞ্চি দিয়ে লতানো সবজি বহু আগে থেকে এগুলো হয় না যে তা না, কিন্তু আপনার
এটা প্রতিশ্রুতি পাওয়া আমার মোটামুটি 20 বিঘার মতো পাইছি আমি। প্রতিশ্রুতি সব মোটামুটি সব মিলে প্রতিশ্রুতি পাওয়া আর কি। এই কৃষিকাজ করে নিজে কিছু করেন না? কৃষিকাজ করার পর আমি ক্যাশ টাকা করছি এবং বাড়ি ঘর করার চেষ্টা অন্যদিকে ইনভেস্টমেন্ট। অন্যদিকে বেশি এই যে এই জমি, এই যে বাড়িটা, এই জমিটুকু কি নিজেদের নাকি কেনা? না, এটা কেনা সম্ভব। বাসা এখানে ছিল না? বাসা কিনে ছিল না, বাসা অনেক দূরে থাকছিল আর কি। ওকে, ওখান থেকে আমার আর এটা হলো কোনো জমি লাগলো না, এই মানে এক খরচ ছাড়া পুরো বাউন্ডারি আমরা করতে পারি। মানে আপনার পরে বাউন্ডারি। এটা পরবর্তীতে এটার প্ল্যানিং আছে আমার। তো ওখান থেকে কিন্তু আমার আসলে নেওয়া, এই জন্য আমি মনে করি যারা কৃষক তারা কিন্তু দেশ করতে হবে না, তার বিভিন্ন দেখতে হবে। ডিজিটাল ইউটিউব, ফেসবুকে কিন্তু আমরা বীজ, পরিচর্যা সব কিছু মিলিয়ে একটা মোটামুটি একটা হিসাব। কেন কথাটা বলছি, এটা খুব হিসাবটা খুব বস্তুনিষ্ঠ হইতে হবে। যে আপনি বেগুন করেন, আপনি কত করে বেছেন? আমি বেগুন গাছটা অনেকটা নষ্ট হয়ে গেছে, সাদা অসুখ হয়ে ওই জিনিস করে পাবেন। এখন থেকে 4 দিন, 1 সপ্তাহ আগে দিয়েছিলাম 2800 টাকা মন বিক্রি করছিলাম। 2800 টাকা মনে হলে কেজি কত? 70 টাকা। হ্যাঁ, 70 টাকায় যদি বেগুন হয়, কৃষক পর্যায়ে বেগুন পান 70 টাকা, এই তাহলে তো এগুলো নিয়ে আলোচনা করবেন। তাহলে তুমি কিন্তু 100 টাকা মানিকগঞ্জ 100, ঢাকা 140, মানিকগঞ্জ বাজারে কালকেও 100 সঠিক করে বলা যায় না, কারণ হলো কি, আপনার জমিতে আমরা তো একবারে কোনো খরচ করি না। প্রতিদিন এক বাকি টাকা দেখা যাচ্ছে স্প্রে করবার গেলেও 500-1000 টাকা খরচ হয়ে যায় একবারে। কারণ জমির খরচের স্টিমেট এত পরিষ্কার ভাবে দেওয়া যায় না। আনুমানিক ওই 20 বাদ দিয়া তারপরও 30,000 টাকা খরচ হয়, মানে উপরে যে স্প্রে আপনি বলেন এটা কি জমি প্রস্তুতি খরচ না জমির পরিচর্যার খরচ? এক শতাংশতে মনে করেন এক গুলায়ও যখন এটা আপনার 7 মাসে বা এই মাসে যেটা রোপণ করা হয়, ওইটা আপনার এক গুলায় মোটামুটি 1 গুলায় 20 মণ তোলা যায়। আপনাদের প্রস্তুতি নেওয়া দরকার সেই কথা। বড় কৃষক বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে না এটা হবে, এটাই হবে। মানে আপনাকে যদি ভবিষ্যৎ কৃষির সাথে বড় কৃষকের যুক্ত হইতে হয়, তাহলে আপনার এই ফসলের বলছেন যে 2 বা 5, তাই না? কেন খাইছেন? খোলা আকাশের নিচে ফসল ওই দিন চলে আমার নেদারল্যান্ডসের প্রতিবেদন সব ঘরের কাঁচের ঘর, 12 মাস ওইটা একটা কাভার ঢুকে না। কবি করছেন কতটুক জমিতে করছেন? 12-13 বিঘা। কতটুক জমি দিয়ে আপনার জীবনে চাষবাস শুরু করছিলেন? এখন কতটুকু জমির মালিক? আগে জমি খুবই কম ছিল। কতটুক ছিল? মানে বাড়ি বাদ দিয়া 2 থেকে 3 বিঘা। এখন আপনি কতটুক জমিতে চাষাবাদ করেন? এখন তারা কিনা নিয়ে তারা আবার খুঁজে বেছে। এখানে একটা সিন্ডিকেট আছে। অর্থাৎ সিন্ডিকেট বলতে ওরা একটা মানে জোট করে যে পাইকারগুলো আমাদের কাছে কিনতে আসে, ওরা আসলে করে কি আগে দেখে অবজারভেশন করে কিরকম যখন দেখলো যে বেশি একটু উঠে গেছে, তখন ওরা সবগুলো লোক কিনা বন্ধ করে দেয়, কিনবে না। কিনবো না। ওরা মানে একটা পলিসি ভাষাটা হলো যে কৃষক জানি মানে কৃষককে বিপদে হলে জানি কম দামে আমরা কিনতে পারি। এইখানে করার পর তারপর করে কি এক সময় করে কি দেখা গেলো উঠে গেল, কৃষকরা মনে করে কতক্ষণ বসে থাকবো, কাঁচা মাল তো এটা তো নিয়ে বসে থাকা যায় না। ওরা একটা দুশ্চিন্তা করে যায় যে নিয়ে আসছি, কেটে নিয়ে আসছি, যদি না বিক্রি করতে পারি তাহলে তো অন্য জায়গায় নিলে এইটার কালার নষ্ট হয়ে যাবে। এর একটা চিন্তা আমাদের কিন্তু থাকে, তো আমরাও একটা দুশ্চিন্তা করে যাই আপনি এতগুলি মাল নিয়ে কতক্ষণ বসে থাকবো, তারা কিন্তু না। তারপরে কি যখন কিনা ওরা করে কি অধৈর্য হয়ে গেলে তখন কৃষকরা তো কম দামে ছাড়ে আর কি, তখন ওরা ওই সুযোগটা কাজে লাগায়। এখানে কিন্তু ওদের অনেকটা বেনিফিট, অর্থাৎ এই বেনিফিট সাধারণ ভোক্তা খাইতে পাইতেছে না। যারা ভোক্তা খাইতেছে তারা কিন্তু বেশি দাম দিয়ে খাইতেছে। এখান থেকে ঠকতেছে হলো আমরা যারা কৃষক, তারা প্রান্তিক কৃষকরা, আর যারা
খাইতেছে তারা, মাঝখানটা এই যে মানে সেকেন্ড পর্যায়ে যারা আসলে এরা কিন্তু লাভবান হয়েছে। নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে কৃষক টিকে থাকার চেষ্টা করছেন। অনেকে ভিন্ন কৌশল অবলম্বনে আগের চেয়ে ভালো আছেন, তবে বাজারে সবজির যে চড়া দাম তার সামান্যই কৃষকের পকেটে আসে। সম্মানিত দর্শক, আপনাদের মনে থাকতে পারে চ্যানেল আই 2004 সালে হৃদয় গত 20 বছরে কৃষিতে ব্যাপক পরিবর্তন আসলেও বাজার ব্যবস্থাপনার কাঠামোতে কৃষক এখনো পৌঁছতে পারেননি যথাযথভাবে। বেগুন বেচছে বিক্রি করতেছে 140 টাকা কেজি, আর আমি সকালে বেগুন বিক্রি করে আইলাম হলে 60 টাকা কেজি, 2400 টাকা মন। আমার মজুরি হিসাব নাই। হিসাব নাই? আমার মজুরি হিসাব নাই। আমার মজুরি ধরেন 1000 টাকা। কতক্ষণ? সেই সকাল থেকে রাত 8টা পর্যন্ত? আমি তো মালিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজে কাজ করেন বলেই তো আয়ের কিছুটা পথ আছে। মজুরি দিতে হয় কত করে লেবারকে? লেবারকে কমপক্ষে 700। কয় মণ বেচে? সব কৃষকই কৃষি থেকে সমান লাভ পাচ্ছেন না। বৈরী আবহাওয়ায় বিপর্যয় তো আছে নানা রকম বিরূপ পরিস্থিতি। এর ভেতরেই যারা একটু কৌশলী তারা ঠিকই লাভ করতে পারছেন কৃষি থেকে। আগেকার মুরব্বীরা তো চাষবাস করছে, সিস্টেম বুঝতো না। এখন মোটামুটি ভাবে আমরা কিছুটা আধুনিক ভাবে বুঝতেছি। আচ্ছা, এবার আগাম সিজনের ফুলকপি 12 বিঘা করছি। 12 বিঘা? 12 বিঘা। সবসময় কি আপনি এরকমই করেন? আমি প্রতি বছর এরকম করি। জোর দেন কোনটার উপরে? সবজি এটার উপরে? আমি আগাম সিজনের ফুলকপির জোর গুরুত্ব বেশি দেই আর কি। আগাম আমি দুই ভাবে করি, অর্থাৎ ফার্স্ট টু লাস্ট, আগাম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত করি আর কি। ও মানে ডিলেটাও করেন আগাম? মানে আপনি দুইটা বাজার ধরেন? জি জি জি, মূল্যবান বাজার দুইটাকে ধরেন। যেটা ঘাটতি হয় তখন দাম বেশি পান। ভেরি গুড। তো এবারকার কি অবস্থা? বিঘায় কি পরিমাণ হয় কপি, কত খরচ হয় তো হিসাব যদি? আগাম সিজনের ফুলকপিতে আপনার আমাদের প্রতি বিঘায় 60 থেকে 70,000 টাকা খরচ হয়। হ্যাঁ, 70,000 টাকা বিঘাতে খরচ? বিঘাতে খরচ হয়। এটা সব খরচ? সব খরচ, পানি এবং লেবারটাও সব। আপনার বিঘাতে কয়টা করে কপি আসে? আমাদের বিঘাতে 3,500 চারা লাগায় আর কি। 3,500 থেকে 4,000 টাকা চারা লাগা যায়। মানে 4,000 মিসিং হয়তো অনেক। হ্যাঁ, মিসিং হয় এভারেজ আপনার 3,000 থাকবে। 3,000 এভারেজে থেকে যাবে। হ্যাঁ। এখন কত করে বিক্রি? এখন তো কপি খুব ছোট। হ্যাঁ, ছোট। এখন 100 বিক্রি করছেন কবে? এখন এই যে গত কয়েকদিন আগে বিক্রি করলাম 4,000 টাকা মন। 4,000 টাকা মন মানে 100 টাকা কেজি। 100 টাকা কেজি। কেজিতে কটা আসে? কেজিতে 5টার মতো আসে। আচ্ছা, তাহলে একটা পড়ে হচ্ছে প্রায় 20 টাকা করে। 20 টাকা করে। 20 টাকা করে। হ্যাঁ, এই সাইজ? হ্যাঁ, আগাম সাইজটা। তাহলে ঢাকায় আমরা এই সাইজের কপি এখন কত করে খাই? 40 থেকে 50। আপনি বলেছেন 20 টাকা। 20 টাকা। হ্যাঁ, মাঝখানে যদি 50 হয় 30 টাকা হচ্ছে। যারা ওখান থেকে তারা আমাদের কাছে কিনে নেয় তারা এটা প্রফিট করে আর কি। যারা ফুরিয়া বা যারা পাইকার যাকে বলি আমরা, তো তারা আসলে বেশি মুনাফাটা পাচ্ছে। তারা সিন্ডিকেটের কারণে এই সিন্ডিকেটটা যদি ব্যবস্থাপনাটা যদি ভাঙা যায় তাহলে কিন্তু ভোক্তারা সরাসরি এই সুবিধাটা পাবে। কারণ হচ্ছে আমরা যারা কৃষক তারা কিন্তু যে দামে বিক্রি করি তার থেকে কিন্তু মানে চড়ামূল্য, অর্থাৎ আমরা প্রোডাকশন উৎপাদন খরচটা যেটা হয়, যেটা দিয়ে আমরা যে প্রফিটটা পাই তার 3 গুণ প্রফিট কিন্তু পাইকার বা ফুরিয়ারা করে। তো সেক্ষেত্রে ভোক্তারা এখানে ঠকতেছে। আবার কৃষকরা যে খুব বেশি লাভবান হচ্ছে তা কিন্তু না, অর্থাৎ মাঝখান থেকে কিন্তু ওই মধ্যম যারা তারা কিন্তু বেশি লাভবান হচ্ছে। আমাদের কৃষকের হাতের কাছে ফসল সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অধিকাংশ কৃষকই পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষকের ভাবনার জায়গাটি জানার চেষ্টা করি আমরা। ফুলকপি বা বেগুন যেটাই আবাদ করি না, অনেক সময় দেখা গেলো ওয়েদার ভালো থাকলে ভালো ফলন হইতেছে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক সবজি যখন বাম্পার ফলন হয়ে যায় তখন বাজার পর এগুলা দাম একদম সস্তা হয়ে যায়। সেই ক্ষেত্রে যদি আমাদের কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকতো, যে সবজি সংরক্ষণ করে রাখতে পারতাম, পরবর্তী দেখা গেলো সবজি যখন আবার মার্কেটে কমে গেছে কোল্ড স্টোর থেকে বাইর করে সেল করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের কৃষকের জন্য বড় একটা হইতো আর কি, উপকার হইতো। দর্শক, কৃষকের এই সমস্যাগুলো বহুল আলোচিত। আমাদের কৃষি বাজেট, কৃষকের বাজেট অনুষ্ঠানেও গত 20 বছরে একাধিকবার উঠে এসেছে বিষয়গুলো। আমাদের হিমাগার না থাকার কারণে শাকসবজিগুলিতে আমাদের কৃষকরা মাইর খেয়ে যায়। হিমাগারের প্রয়োজন। এই মধুপুর এবং ঘাটাইল বেল্টে একটা হিমাগার খুব অতি তাড়াতাড়ি করা যায়, এই ব্যাপারে একটা জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। দর্শক বন্ধুরা, নেদারল্যান্ডস থেকে আপনাদের দেখিয়েছিলাম মরশুমে দাম কম থাকে বলে তাদের রয়েছে ফল ফসল সংরক্ষণের আধুনিক ব্যবস্থাপনা। আপনি জানেন মৌসুমে সাধারণত ফলের দাম বেশি পাওয়া যায় না, ফলে এখানে 1 বছরের মতো আমরা ফল রিজার্ভ করতে পারি।
বাজারে ফল কমে গেলে যখন দাম ভালো পাওয়া যায় তখন আমরা প্রিজার্ভ থেকে ফল মার্কেটে ছাড়ি, এতে বেশি লাভ পাওয়া যায়। আমরা শুধু কোল্ড স্টোরেজকে একভাবেই চিনি, হ্যাঁ, যে আলু রাখার কোল্ড স্টোরেজ, কিন্তু কোল্ড স্টোরেজের যে ধারণ ব্যাপকভাবে পাল্টে গেছে। হ্যাঁ, এক একটা ফসল এক এক টেম্পারেচারে, যেমন ওটা হচ্ছে -1-এ আছে, আরেকটা হয়তো অন্যরকম। এক একটা যে কম্পার্টমেন্ট এক এক ধরনের, এক এক ফসলের জন্য এক এক তাপমাত্রায় এক এক সময় পর্যন্ত। তো আমাদের দেশে ক্রপ লসটা হয় খুব ব্যাপক। একটা মোটরসাইকেল কিনলে তার একটা ইন্স্যুরেন্স থাকে, একটা গাড়ি কিনলে তার ইন্স্যুরেন্স থাকে, কিন্তু আমাদের এই ধরনের কোনো ইন্স্যুরেন্স নাই। যদি এটা থাকতো, আমরা যদি লসের খাতে পড়তাম, তাহলে সেক্ষেত্রে মনে করেন যে আমরা কিছুটা পোষায় নিতে পারতাম। পরবর্তী ধাপে আমরা এই ইন্স্যুরেন্সের মাধ্যমে আবার আমরা কৃষিকাজে পরবর্তীতে যাইতে পারতাম, কিন্তু আমাদের এই ধরনের সুবিধাটা আমাদের দেশে নাই। এই জন্য কৃষকরা প্রতিনিয়তই আস্তে আস্তে ধাপে ধাপে আস্তে আস্তে লসে পড়ে মার খেয়ে যেতে। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি দারুণভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ সময় কৃষি বিমা ছাড়া কৃষকদের সুরক্ষা দেওয়া সম্ভব নয়। বহুদিন ধরে আমরা বাজেট অনুষ্ঠানে কৃষি বিমার কথা বলে এসেছি। কৃষি বিমা শুরু হোক, এটাকে সমর্থন করেন কে? দালান কোটা বসত বাড়ির ভিটার উপরে বিমা রয়েছে, কিন্তু কৃষক খাতের উপরে কোনো বিমা নাই, শস্য বিমা। এই যে বিভিন্ন খরা, বিভিন্ন বন্যা, প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়, এর জন্য কিন্তু প্রকৃতপক্ষে কৃষকরা কোনো ক্ষতিপূরণ এগুলো পায় না। বন্যার পরে দেখা যায় আমাদের ব্যাংকের ঋণ, আমাদের এনজিওর কাছে ঋণ, আমাদের বিভিন্ন জায়গায় ঋণে জর্জরিত হয়ে আমরা নিঃস্ব হয়ে যাই। আমরা কৃষককে নিঃস্ব হয়ে গেছি, আমাদেরকে কৃষককে পুনর্বাসনের ব্যবস্থা করেন, আমাদের ব্যবস্থা করা হোক। প্রত্যেকের ইন্স্যুরেন্স আছে, কিন্তু আমাদের গরুর কোনো ইন্স্যুরেন্স নাই। যদি ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকে, আমাদের কৃষকদের শস্য বীমা, তার মাধ্যমে কৃষকরা তার ক্ষতিপূরণ পাবে। বাণিজ্যিক চাষের সাথে যারা জড়িত তাদেরকে এখানে বাণিজ্যিক হিসেবে তাদের বীমা থাকা উচিত। সময়ের সাথে সাথে কৃষির ধরন পাল্টেছে কৃষির শস্য বিন্যাস। বছর জুড়ে ফল ফসল পাওয়া গেলেও বছর শেষে কৃষককে গুনতে হয় লোকসান। একইভাবে ভোক্তার নাগালের বাইরে চলে যায় উৎপাদিত এসব কৃষিপণ্য। প্রিয় দর্শক, একটি সুষ্ঠু বাজার কাঠামোই নিশ্চিত করতে পারে স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত মধ্যবর্তী হাত যত কমবে, ততই বাজারে স্থিরতা আসবে। আধুনিক প্রযুক্তির এই সময়ে বাজার ব্যবস্থাপনাকে আধুনিক করতে হবে। পাশাপাশি কৃষকের পণ্য সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিতকরণ, কৃষককে শস্য বীমার আওতায় আনা সহ আধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া গেলে বাজার নিয়ন্ত্রণ যেমন সহজ হবে, তার সুফল পাবে ভোক্তা এবং কৃষক।